হ্যালো স্টুডেন্টস, আমি ক্লাস 12-এ আজকের কারেন্টের কিছু জিনিস করাচ্ছি। তোমাদের অনলাইনে যে কারেন্টের ক্লাস শেষ যে পর্যন্ত হয়েছিল, মানে কারশফস ল হয়েছিল, কারশফের সূত্র, তো তারই কিছু একটা পার্ট করাচ্ছি। ঠিক আছে, তো লক্ষ্য করো, আমরা এখান থেকে ফার্স্ট আজকে শিখব হুইটস্টোন ব্রিজের নীতি। হুইটস্টোন ব্রিজের নীতি। হুইটস্টোন ব্রিজের নীতি, ঠিক আছে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। তো এই নীতিটা দুরকম ভাবে প্রতিষ্ঠা করা যায়। একটা হলো নর্মাল নিয়মে, আর আরেকটা কারশফের সূত্রের সাহায্যে। তো কারশফের সূত্রের সাহায্যে প্রমাণটা বেশি পড়ে, তো আমি দুটোই শেখাচ্ছি। দেখো, হুইটস্টোন ব্রিজ জিনিসটা কি বলছে, মাঝারি মানের, খুব নিম্ন মানের নয় বা খুব উচ্চ মানের নয়, মাঝারি মানের যদি চারটে রোধ প্রতিসাম্য অবস্থায় থাকে। প্রতিসাম্য মানে ধরো এরকম একটা ধরো সার্কিট আঁকা আছে। এই ধরো একটা সার্কিট, এখানটা একটা গ্যালভানোমিটার, খুব সুবিধি একটা গ্যালভানোমিটার, আর এইখানটা একটা রোধ, আবার এখানটা একটা রোধ, আবার এই জায়গাটা একটা রোধ, আবার এখানটা একটা রোধ। ঠিক আছে, তো এইরকম অবস্থায় ধরো রয়েছে। তাহলে কি হলো, এটা একটা গ্যালভানোমিটার, এটা চারটে রোধ আছে। কিরকম রোধ? মাঝারি মানের রোধ। এই অবস্থায় আমরা যদি দেখি, এটা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট, এই জিনিসটা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট রয়েছে। তাহলে এটা এ প্রান্ত, এটা বি, এটা সি, এটা হলো ডি প্রান্ত। ঠিক আছে, এটা ব্যাটারি প্লাস, এটা মাইনাস। তো এখান থেকে ধরো কারেন্টটা গেল, এই জায়গাটায় গেল, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। খুব খেয়াল করে কিন্তু আমি যেমন ভাবে লিখলাম, এটা কিন্তু ঠিক তেমন ভাবেই তৈরি, মানে রাখা আছে, মানে পি আর কিউ, আর আর এস। এটা পি, এটা আর ধরলে কিন্তু হবে না। তাহলে এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে এই কন্ডিশনে ধরো এখান থেকে কারেন্ট আই যাচ্ছে, আই গিয়ে এখানটায় গেল, গিয়ে নিশ্চয় কারেন্ট দুটো ভাগ হবে। এখান থেকে যাচ্ছে I1, এখান থেকে যাচ্ছে I2। ওকে, এই গেল, গিয়ে বি পয়েন্টে অবস্থিত হলো। যেই বি পয়েন্টে অবস্থিত হবে বা ডি পয়েন্টে I2 কারেন্টটা যাবে, এইবার ডিপেন্ড করবে কার উপরে? কিউ আর আর এস এর উপর, কিউ আর এস এর উপর। লক্ষ্য করো, যদি এই রোধগুলো এমনই হয়, বা এই রোধগুলো যদি এমনই হয় যে বি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে ভিবি ইজ গ্রেটার দেন ভিডি, হতেই পারে। তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি, ডি পয়েন্টের পোটেনশিয়াল কম। তাহলে কি হবে বলতো, এখান থেকে I1টা গিয়ে এদিক থেকে ভাগ হয়ে যাবে, এই যাবে। তাহলে I1টা এইদিকে যাবে, মানে I1টা এদিকে যাবে বলতে I1টা গিয়ে আবার দুটো ভাগ হবে। এদিক থেকে একটা ভাগ হবে, সাপোজ এটা হলো I3 আর এটা হলো I4। দেখ, ব্যাপারটা বুঝে দেখো। তাহলে এটা মাথায় রাখবে, যদি ভিবি গ্রেটার দেন ভিডি হয়, তাহলে বি পয়েন্ট থেকে I1 ভাগ হয়ে যাবে।
ঠিক আছে, ধরো তখন গ্যালভানোমিটারের কাঁটাটা এইদিকে দেখাচ্ছে। গ্যালভানোমিটারের কাঁটাটা অ্যাকচুয়ালি কিরকম থাকে বলতো, একদম মিডিলে থাকে। জিরোটা হলো মিডিলে, ধারে থাকে না। গ্যালভানোমিটারের কাঁটা ধারে থাকে না নর্মাল। ঠিক আছে, কিরকম থাকে, মিডিলে থাকে। তাহলে মিডিলটাকে জিরো ধরা হয়। তাহলে যেই প্রবাহ মাত্রাটা ধরো এদিক দিয়ে গেল, ধরো গ্যালভানোমিটারের কাঁটাটা এইদিকে দেখালো, মানে কাঁটাটা এইদিকে দেখালো, এই গেল প্রবাহ। এইবারে এখান থেকে দেখো প্রবাহ দুটো যোগ হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত, I2 প্লাস I3 যোগ হয়ে গিয়ে আবার দেখো I হিসেবে আবার ব্যাটারি ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে চলে আসে। তাহলে এটা কখন, ভিভি গ্রেটার দেন ভিডি হলে তখনই কিন্তু এখান থেকে কারেন্টটা বি থেকে ডি এর দিকে যাচ্ছে। আই এর একটা পার্ট বি থেকে ডি এর দিকে যাচ্ছে। এইবার লক্ষ্য করো, যদি তাহলে এটা নাম্বার ওয়ান হলো, নাম্বার টু, যদি ভিবি লেস দেন ভিডি হয়, হতেই পারে। যদি ভিবি লেস দেন ভিডি হয় তাহলে I2 কিন্তু ভাগ হয়ে যাবে, I2টা ভাগ হয়ে যাবে। তখন কারেন্টটা কি হবে লক্ষ্য করো, I2টা এই দিক থেকে এইদিকে, I2-র একটা পার্ট ভাগ হবে, একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে। ঠিক আছে, তখন মনে করে নাও I2-র একটা পার্ট হলো, মনে করে নাও I3 এদিকে গেল। ঠিক আছে, আর I4 ধরো এদিকে গেল, আর এদিকে কি আসছে, এদিকে আসছে I1 প্লাস I3, আবার দুজনে I হয়ে বেরিয়ে আসছে। তখন গ্যালভানোমিটারের কাঁটাটাকে এদিকে দেখাবে না, যেহেতু প্রবাহের ডিরেকশন উল্টে গেছে, তাহলে গ্যালভানোমিটারের কাঁটাটা কি হবে, উল্টো দিকে দেখাবে। গ্যালভানোমিটারের কাঁটাটা সম্পূর্ণরূপে উল্টো দিকে দেখাবে। তাহলে আমরা কি শিখলাম বলতো, শিখলাম এই যদি ভিবি গ্রেটার দেন ভিডি হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটাটা একদিকে ফ্লো করবে, আর যদি ভিবি লেস দেন ভিডি হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটাটা তার উল্টো দিকে ফ্লো করবে। তখন আমরা বুঝতে পারবো যে এই রোধগুলো প্রতিসাম্য অবস্থায় নেই, প্রতিসাম্য অবস্থায় নেই। তখন কিন্তু হুইস্টন ব্রিজের নীতি খাটবে না। ঠিক আছে, এই কন্ডিশনে তাহলে আমাদের হুইস্টন ব্রিজের নীতি খাটার মেন শর্ত হলো কি, তাহলে নাল পয়েন্টে হতে হবে। নাল পয়েন্ট, কার নাল পয়েন্ট, গ্যালভানোমিটারের নাল পয়েন্ট। গ্যালভানোমিটারের নাল পয়েন্টে আসতে হবে। তো গ্যালভানোমিটারের নাল পয়েন্ট আসা মানে গ্যালভানোমিটারের কাঁটা কোনো দিকেই ফ্লো করবে না, জিরো দিকে রয়েছে। দ্যাট ইজ এই কন্ডিশনটাকেই বলা হচ্ছে নাল পয়েন্ট বা নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ অবস্থা বা নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ অবস্থায় ধরো, নিষ্পন্দ অবস্থায়। ঠিক আছে, এই অবস্থায় তাহলে কাঁটা মিডিলে রয়েছে, মানে বি থেকে ডি এর দিকেও কারেন্ট আসছে না, বা ডি থেকে বি এর দিকেও কারেন্ট যাচ্ছে না। তাহলে পরিষ্কার বাংলা কথা হলো এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে কারেন্ট ফ্লো যদি না হয়, কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে কারেন্টটা এ থেকে বি তে গেল, এখান থেকে কিসে গেল, কারেন্ট এ থেকে বি তে গেল, গিয়ে কারেন্টটার ভাগ হলো না, I1 হয়ে গেল এদিকে। ঠিক আছে, আবার একইভাবে I2 চলে গেল এদিকে, দুটো আবার অ্যাড হলো, মানে এখানে কত, I1 প্লাস I2 অ্যাড হয়ে আবার ব্যাটারি নেগেটিভ পোলে চলে আসে। তাহলে এই কন্ডিশনে আমরা হুইস্টন ব্রিজের নীতিটাকে বার করতে পারি। তাহলে মাথায় রাখবে, হুইস্টন ব্রিজের নীতি বার করতে গেলে ফার্স্ট হতে হবে কি, গ্যালভানোমিটারটা নাল পয়েন্টে থাকতে হবে বা নিষ্পন্দ অবস্থায় থাকতে হবে, করে এখান থেকে আমরা বার করবো। তো এখন বার করছি দেখো, তাহলে এবি রোধের মাঝখানে, এ আর বি বিন্দুর মাঝখানে দেখো পি রোধ রয়েছে।
এ আর বি বিন্দুর মাঝখানে পি রোধ রয়েছে, তাহলে আমি জাস্ট এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ, তার আগে এবারে বলি এ থেকে কারেন্ট বি তে যাচ্ছে মানে এর বিভব বড়, বির বিভব ছোট, ঠিক আছে? তাহলে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আই ওয়ান ইন্টু পি, এটা এক নম্বর। বি থেকে সি তে কারেন্ট যাচ্ছে, তাহলে ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু আই ওয়ান ইন্টু কিউ। দেখো যেখানকার বিভব সেখানকার প্রবাহ সেখানকার রোধ, ঠিক আছে? তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ওয়ান ইন্টু পি, ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই ওয়ান ইন্টু কিউ। তাহলে দুটোকে অনুপাত করে দাও, ভিএ মাইনাস ভিবি বাই ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 করছি কিন্তু, ঠিক আছে? আই ওয়ান পি বাই আই ওয়ান কিউ, আই ওয়ান কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু কত, পি বাই কিউ। এটা 3 নম্বর ধাপ। ওকে, তাহলে এই কন্ডিশনটা এলো। এইবারে লক্ষ্য করো আমি যদি এই পোর্শনটাকে ধরি, তাহলে লিখছি কি, ভিএ মাইনাস ভিডি, এ এবং ডি এর মধ্যে বিভব প্রভেদ, ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু ওখানকার কারেন্ট কত, আই টু ইন্টু ওখানকার রোধ কত, আর। 4 নম্বর ইকুয়েশন। এবার ভিডি মাইনাস ভিসি আই টু ইন্টু কত, এস। 5 নম্বর ইকুয়েশন। আবার 4 ডিভাইডেড বাই 5 করব, তাহলে করলে কত আসবে, ভিএ মাইনাস ভিডি বাই ভিডি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু আর বাই এস। লক্ষ্য করো এটা তাহলে কত হলো, 6। দেখো এই হলো ব্যাপার। এদিকে এসছে ভিএ মাইনাস ভিবি বাই ভিবি মাইনাস ভিসি সমান পি বাই কিউ, আর এদিকে এসছে ভিডি মাইনাস ভিএ মাইনাস ভিডি বাই ভিডি মাইনাস ভিসি সমান আর বাই এস। এইবারে কি করব, লক্ষ্য করো, ফের বলছি হুইস্টন ব্রিজের নীতি খাটতে গেলে এই দুটো নিয়মের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো এইটা, নিষ্পন্দ অবস্থা তখনই হবে যখনই এখান থেকে কোনো কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট কখন যাবে না, যদি বি আর ডি এর বিভব সমান হয়, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু ভিডি। তাহলে এটাই হলো নাল পয়েন্টের শর্ত। তাহলে ভিবির জায়গায় ভিডি লিখতে পারি বা ভিডির জায়গায় ভিবি লিখতে পারি। তাহলে আমি 6 নম্বর ইকুয়েশনটাকে চেঞ্জ করছি, এটা লিখলাম ভিবি, ভিডির জায়গায় ভিবি, এই লিখলাম। লক্ষ্য করো দ্যাট ইজ নতুন ইকুয়েশন এলো কত, 7। ঠিক আছে, জায়গা নেই বলে আমি এরকম ভাবে করলাম। এইবারে লক্ষ্য করো 3 আর 7 কে আমরা ইকুয়াল করতেই পারি। 3 আর 7 কে যদি ইকুয়াল করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত হবে, আর বাই এস। দেখো 3 আর 7 কে যদি ইকুয়াল করি তাহলে 3 and 7 কে যদি ইকুয়াল করি তাহলে কি লিখবো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। তাহলে এটাই হবে হুইস্টন ব্রিজের নীতি। তাহলে মানে কি বোঝায়, পি আর কিউ এর অনুপাত যা আর আর এস এর অনুপাত তাই হতেই হবে। তাহলে যদি ধরো এখানে থাকে 3 ওহম, যদি এখানে থাকে 3 ওহম, এখানে থাকে যদি 2 ওহম, তাহলে এদের ইস্টু কত, এদের ইস্টু 3/2। তাহলে নিশ্চয়ই আর আর এস এর অনুপাতই হবে 3/2। সে যাই তুমি নাও না কেন, তাহলে এখান থেকে মনে করে নাও, এখানে তুমি নিয়েছো 6, এখানে নিয়েছো 4, ঠিক আছে? তাহলে 6/4, তাহলে একই ব্যাপার 3/2। তাহলে তখনই কিন্তু গ্যালভানোমিটারটা নাল পয়েন্ট অবস্থায় থাকবে। আচ্ছা, এটা নর্মাল প্রসেসে হলো, কিন্তু এটার থেকেও খুব ইম্পর্টেন্ট, আমরা কারশফের সূত্রের সাহায্যে এই হুইস্টন ব্রিজের নীতিটাকে প্রতিষ্ঠা করব। ওকে, আচ্ছা এখান থেকে দেখো
ছবিটাকে একটু ছোট করে আঁকবো কারণ বড় বড় একটু ইকুয়েশন আসবে। ওকে, এখান থেকে দেখো হুইস্টন ব্রিজের নীতিকে করার জন্য মানে কারশফের সূত্রের সাহায্যে, কিন্তু কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের নীতি। আচ্ছা দেখে নাও, এইটা হলো হুইস্টন ব্রিজ এর একটা সার্কিট। তো এই একটা রোধ, এই হলো চারটে রোধ, এখানে গ্যালভানোমিটার, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা প্লাস, এটা মাইনাস, এখান থেকে কারেন্ট আই ফ্লো হলো, এখান থেকে যাচ্ছে কত I1, এখান থেকে যাচ্ছে কত I2। আমি ধরে নিলাম, আচ্ছা এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি। আমি ধরে নিলাম এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে I3, মানে গ্যালভানোমিটারের কাঁটাটা এইদিকে যাচ্ছে। যদি খুশি আঁকতে পারো, ওটা নিয়ে কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, এখান থেকে গেল এটা I3, এই I3। এবারে দেখো এখান থেকে আমি এটাকে একটা I5 ধরে নিলাম। ঠিক আছে, এখান থেকে এটা I5 ধরে নিলাম, আর এখান থেকে এটা I4 ধরে নিলাম। একটু ছোট আঁকা হয়েছে, একটু জুম করে দেখেও নিতে পারো। তাহলে এই যে জিনিসটা হলো, এই জিনিসটাকে আমরা প্রুভ করব কিসের মাধ্যমে? কারশফের সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করব P বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এই প্রুফটা আমরা করব। ঠিক আছে, prove that equal to P by Q equal to R by S, কারশফের সূত্রের সাহায্যে। তো লক্ষ্য করো এখান থেকে আবার আই হয়ে চলে আসে। তো লক্ষ্য করো, আমি যদি বি পয়েন্টে যদি কেসিএল প্রয়োগ করি, কেসিএল নিশ্চয়ই মনে আছে, কারশফস কারেন্ট ল। ঠিক আছে, তাহলে এখানে লিখছি বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। তাহলে বি বিন্দুতে আমরা কেসিএল প্রয়োগ করছি। লক্ষ্য করো এখান থেকে I1 কারেন্টটা ঢুকছে, আর I3 আর I4 কারেন্টটা বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে I1 কারেন্টটা ঢুকছে, আর I3 আর I4 কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা এক নম্বর, দেখে রাখো। এইবার আমি যদি ডি পয়েন্টে কেসিএল প্রয়োগ করে পাই, তাহলে ডি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই। তাহলে ডি বিন্দুতে কেসিএল মানে দেখো ডি বিন্দুতে দুখানা কারেন্ট ঢুকছে। কে ঢুকছে? I2 ঢুকছে, I3 ঢুকছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছে কে? I5। তাহলে I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু কি হবে? I5। এটা 2 নম্বর। দেখো তাহলে আমি বি আর ডি বিন্দুতে কেসিএলটা প্রয়োগ করে দিয়েছি। ওকে, এইবারে কি করব? এইবারে আমরা কেভিএল প্রয়োগ করব। কেভিএল কোথায় প্রয়োগ করব? দেখো এখানে অনেক কিছু বদ্ধ লুপ আছে, যে কোনো লুপ দিয়ে তুমি ভাবলেই হবে। তো এই লুপটাকে একটু ভাবো তো, এই লুপটা মানে এ বি ডি এ। ঠিক আছে, আমি দেখো এখানটায় ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরে নিলাম। আবার বলছি যে কোনো কিছু ধরতে পারো, অ্যান্টি ক্লককেও পজিটিভ ধরতে পারো।
তো এই কন্ডিশনে আমরা কি করছি না এ বি ডি এ, তাহলে এ বি ডি এ বদ্ধ লুপের ক্ষেত্রে, এ বি ডি এ বদ্ধ লুপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে পাই, কেভিএল প্রয়োগ করে পাই। লক্ষ্য করো তাহলে কেভিএল কি বলছে, কেভিএলটা কি বলছে যে সামেশন আই আর ইকুয়াল টু সামেশন ই, এটাই তো কেভিএল। সামেশন আই আর যতগুলো শাখা আছে তাদের মধ্যে প্রবাহ আর তাদের আনুষঙ্গিক রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, মানে সামেশন আই আর। লক্ষ্য করো এই সার্কিটের মধ্যে যদি অন্য কোনো প্রবাহ না থাকে, শুধুমাত্র আই ওয়ান থাকে, তাহলে আই ওয়ানটা কেমন যাবে দিস, আই ওয়ানটা এই যাবে গিয়ে এই এসে আবার এই যাবে। এই সার্কিটের মধ্যে আই ওয়ান কেমন যেতে চায়, এইরকম যেতে চায়, মানে ক্লকওয়াইজ যেতে চায়। তাহলে লিখতে পারি আই ওয়ান ইন্টু পি। এইবার গ্যালভানোমিটারের রোধ আমি ক্যাপিটাল জি ধরে নিলাম, ঠিক আছে, এটা একটু লিখে নি, তাহলে একটু মনে করে রাখো, এটা গ্যালভানোমিটারের রোধ ক্যাপিটাল জি। তো আই থ্রি কেমন যেতে চায়, আই থ্রিও এদিকে যেতে চায়, দেখে নাও অ্যাজ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ডিরেকশন, আই থ্রি এইদিকে যেতে চায়। তাহলে কি হবে প্লাস আই থ্রি ইন্টু ক্যাপিটাল জি, যেখানে ক্যাপিটাল জি হলো গ্যালভানোমিটারের রোধ। এইবারে দেখো এখান থেকে আই টু কেমন যেতে চায়, আই টু এই সার্কিটের মধ্যে এই যেতে চায় অ্যান্টি ক্লকওয়াইজ, দেখে না অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি হবে মাইনাস আই টু ইন্টু আর ইকুয়াল টু সামেশন ই, যতগুলো তড়িৎচালক বল আছে, কতগুলো তড়িৎচালক বল আছে লক্ষ্য করো, এ বি ডি এ এই বদ্ধ লুপের ক্ষেত্রে আদৌ কোনো তড়িৎচালক বল নেই। তড়িৎচালক বল রয়েছে তো এই সার্কিটে, মানে মানে একদম বাইরে, একেবারে বাইরে তড়িৎচালক বলটা রয়েছে। তাহলে এ বি ডি এ এই বদ্ধ লুপের ক্ষেত্রে আদৌ কোনো তড়িৎচালক বল নেই, দ্যাট ইজ জিরো, দেখে নাও। ওকে, আচ্ছা, এই হয়ে গেল ব্যাপার, এটা 3 নম্বর ধরলাম। ওকে, এইবার আবার বলছি, যে কোনো কিছু লুপ ধরতে পারো। কোন কোন বইতে করেছে কি বি সি ডি বি, এখান থেকে এই লুপটাও ছোট লুপটা ধরতে পারো, এই ছোট লুপটা ধরতে পারো। আবার একটু অন্যরকম করা যায়, বড় লুপটা ধরি। বড় লুপটা বলতে এ বি সি ডি এ, এ বি সি ডি এ, তাহলে দেখো তো এ বি সি ডি এ বদ্ধ লুপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে পাই, বদ্ধ লুপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে পাই। আমি কি ধরেছিলাম, ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেছিলাম, ঠিক আছে। তো লক্ষ্য করো আমি এই জায়গাটাকে একটু মুছছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লুপটা হলো এটা, এই লুপ, দেখে নাও লুপটা হলো দিস। তো এই লুপের ক্ষেত্রে আই ওয়ান তো এরকম যাবে, আই ওয়ান এই যাবে ক্লকওয়াইজ, তাহলে আই ওয়ান ইন্টু পি প্লাস আই ফোর ইন্টু কিউ, এটাও ক্লকওয়াইজ যায়, মাইনাস এরা অ্যান্টি ক্লকে যাচ্ছে, এরা বলতে আই টু অ্যান্টি ক্লক, আই ফাইভ অ্যান্টি ক্লক। ফের বলছি দেখো আই টু এই গিয়ে এই সার্কিটটা মানে এরকম বদ্ধ লুপের মধ্যে এই যাবে, তাহলে অ্যান্টি ক্লক। তাহলে কি হবে আই টু ইন্টু আর মাইনাস
I5 into S equal to 0, equal to 0, ঠিক আছে? তো এখান থেকে দেখো I1P plus I4Q is equal to এদিকে নিয়ে যাও I2R plus I5S, এটা 4 নম্বর থাক। আচ্ছা, আমি তোমাদেরকে 3 নম্বর ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে লিখছি। এক কাজ করো, এটাকে 3 নম্বর না ধরে এইটাকে এদিকে নিয়ে এসো, I2R-টাকে ডান দিকে নিয়ে এসো। তাহলে কি আসছে? is equal to I2 into R, ঠিক আছে? এই ছিল, এটা 3 নম্বর ধরলাম। এই ওকে, এইবারে কি করব? লক্ষ্য করো, আমরা জানি যে হুইস্টন ব্রিজের নীতি পেতে গেলে গ্যালভানোমিটারটাকে নাল পয়েন্টে রাখতেই হবে, তবে কিন্তু হুইস্টন ব্রিজের নীতি বেরোবে। তাহলে এই যে এখানে গ্যালভানোমিটারটা যে ছিল, এখানে যে গ্যালভানোমিটারটা যে ছিল, আমরা এই বরাবর I3 ধরেছিলাম, তাহলে আদৌ I3 নেই, I3 0। অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারটা কি অবস্থায় রয়েছে? নাল পয়েন্টে। তাহলে নাল পয়েন্টে I3 is equal to 0, এটা মাথায় রাখো। তাহলে I3 যদি 0 হয়, তাহলে 3 নম্বর সমীকরণটাকে বদলে যায়, তাহলে এটা থাকছে না, I3 0 হয়ে গেছে। তাহলে কি থাকছে? I1 into P সমান I2 into R, এটাকে ধরে নিলাম 5 নম্বর সমীকরণ। 3 নম্বরের জায়গায় I3 equal to 0 বসালাম, ওকে? I3 equal to 0 বসিয়ে আমি 5 নম্বর সমীকরণ পেলাম। এইবার লক্ষ্য করো, আমি করব কি? অনুপাত করব 4 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এইবারে একটু মুছছি, আর লাগছে না ছবি। 4 ডিভাইডেড বাই 5, 4 ডিভাইডেড বাই 5, 4 ডিভাইডেড বাই 5, তাহলে কত আসছে? I1 into P প্লাস I4 into Q ডিভাইডেড বাই I1 into P is equal to, এখানে কত আসছে? I2 into R প্লাস I5 into S ডিভাইডেড বাই কত? I2 into R। দেখেন, এইবার 4 আর 5 কে যেটা এলো, লক্ষ্য করো 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে I3 কিন্তু আমরা 0 লিখতেই পারি। 1 নম্বরের সমীকরণের ক্ষেত্রে I3 equal to 0 লিখতেই পারি, তাহলে I3 আর লিখছি না। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে I3 0 লিখতেই পারি, নাল পয়েন্টে। তাহলে কি সূত্র পাচ্ছি দেখো? I1 equal to I4 আর I2 equal to I5, ঠিক আছে? তাহলে I4 এর জায়গায় কি লিখতে পারি? I4 এর জায়গায় লিখতে পারি I1 into Q by I1P, I2 R plus I5 এর জায়গায় কি লিখতে পারি? I2 S divided by I2 into R, বুঝছে? তাহলে একটু মুছিয়ে এগুলো, লক্ষ্য করো I1 কমন নিলাম, কেটে গেল ওপর নিচে, I2 ও তাই। তাহলে P plus Q by P, R plus S by R, অনুপাত করে দাও 1 plus Q by P, 1 plus S by R, ওকে? তাহলে এই অবস্থায় উভয় পক্ষে 1 কেটে দাও, তাহলে Q by P is equal to S by R, তাহলে P by Q is equal to R by S। তাহলে এটাই হবে হুইস্টন ব্রিজের নীতি। কার মাধ্যমে প্রমাণ করলাম? কারশফের সূত্র। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট,
ফর এইচএস, ঠিক আছে? তাহলে এই থিওরিটা করে রাখবে। ওকে, এইবারে লাস্ট একটা জিনিস বলি। এইবারে আমি যে ছবিটা এঁকেছি লক্ষ্য করো, এই ছবিতে আমরা কি দেখছি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এখানে ব্যাটারিটা কানেক্ট করা আছে এ আর সি এর মধ্যে। খেয়াল করো কিন্তু ব্যাটারিটা কানেক্ট করা আছে এ এবং সি এর মধ্যে। গ্যালভানোমিটারটা রয়েছে কত, গ্যালভানোমিটারটা রয়েছে বি আর ডি এর মধ্যে। এইবারে আমি ব্যাটারির অবস্থানকে বদলে দিলাম, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে গ্যালভানোমিটার কি এরকম থাকবে? না, গ্যালভানোমিটারটা যদি এইরকম থাকে দিস, তাহলে গ্যালভানোমিটার রয়েছে এ এবং সি এর মধ্যে, আর ব্যাটারি রয়েছে বি এবং সি নয়, বি এবং ডি এর মধ্যে। সরি, এটা একটু আঁকাটা একটু ভুল হয়েছে, বি এবং ডি এর মধ্যে। এখানটাই করছি, এই ব্যাটারি বি এবং ডি এর মধ্যে। এবার ঠিক আছে, দেখে নাও। তাহলে প্রথমের থেকে এটা পুরোটাই আলাদা। তাহলে কি হুইস্টন ব্রিজের নীতি কি খাটবে? হুইস্টন ব্রিজের নীতিটা কি খাটবে? দেখে নাও খাটবে কিনা। তাহলে গ্যালভানোমিটারটা এটা, তাহলে এই অবস্থায় লক্ষ্য করো, আমার আগের অবস্থায় ছিল পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো এখানে অনুপাতটা আসছে কি, কিউ আর এস এর মধ্যে। দেখে নাও, কারণ এইটার এটার মধ্যে অনুপাত আসবে। তাহলে কিউ বাই এস ইজ ইকুয়াল টু কত আসবে, পি বাই আর। কিউ বাই এস ইজ ইকুয়াল টু পি বাই আর। দেখে নাও, তাহলে এই নিয়মে কি হুইস্টন ব্রিজ খাটলো? অবশ্যই খাটলো। দেখে নাও, আমার যদি এখান থেকে আমি এসটাকে এইখানে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আর পিটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কিউ বাই পি ইজ ইকুয়াল টু এস বাই আর। একই ব্যাপার, মানে এটাই। তাহলে একটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, যে ব্যাটারির অবস্থান এবং গ্যালভানোমিটারের অবস্থান যদি অদল বদল করা যায়, ঠিক আছে, তাহলে কি হুইস্টন ব্রিজের নীতি খাটবে? অবশ্যই খাটবে। হুইস্টন ব্রিজের নীতি তাহলে খাটবে। দেখো আমি দেখিয়ে দিয়েছি এখানে। তখন কি হচ্ছে, কারেন্ট একটু দেখিয়ে দিই কিরকম যাচ্ছে। এখান থেকে কারেন্টটা গেল, এখান থেকে কারেন্টটা গেল। যেহেতু এই অনুপাতের মতোই, বা এই অনুপাতের মতোই কিউ বাই এস আর পি বাই আর, এই অনুপাতটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এর মতোই, তাই জন্য গ্যালভানোমিটারটা 100% নাল পয়েন্টে থাকবে। মানে এ আর সি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, বা সি থেকে এ তে কারেন্ট যাবে না। তাহলে এখান থেকে কারেন্টটা এলো আই, এসে এখান থেকে দুটো ভাগ হলো, এটা যাবে I1, এই যাবে I1, আর এখান থেকে এটা যাবে I2, এই যাবে I2, পুনরায় আই হয়ে আবার সার্কিটের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। আবার কালকে আমি ইউটিউবে এর পর থেকে বলবো। ঠিক আছে, বাই।